সরকার চলে গেছে 5 অগস্ট, তারপরে আরো বাড়তি 3 দিন। এখন আমি শুনতে পারলাম, দুঃখিত, সরি, আরো 3 দিন বাড়তি যে দায় মুক্তি দিয়েছে। এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই, সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে। তার তো লাখ লাখ কর্মী, অনেক নেতারাও দেশে ছিল তখন। তো তাদের অপকর্ম, কুকর্ম বলেন, অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে। তো আমি শিওর না আমি কতটুকু একমত এই ব্যাপারে যে এই 3 দিন বাড়তি যে দেয়া হয়েছে। আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি। জি জি জি, আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট, মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ, গুম, খুন আমরা গত সরকারের আমরা বিচার করব, এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে 15 জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার ক্ষেত্রে কিছু ঘটনার দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে 8 আগস্ট পর্যন্ত। সেই সময় অনেক পুলিশ বাহিনীর সদস্য মারা গেছেন, অনেকে মারা গেছেন, ছাত্রদের মধ্যেও কেউ কেউ মারা গেছেন। এটা ঠিক হয়েছে কিনা, পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা, এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন। জি জি জি, আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া, মানে দায়ের মুক্তিটা দেয়া হয়তো উচিত হয়নি, কারণ আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা। আপনি বলছেন তার লোকজন তো ছিল, তার লোকজন ছিল, তার সেটা দায়ের মুক্তি দেওয়া উচিত হয় না। আচ্ছা, এবার আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারলাম। আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে যাই। জনাব তাজুল ইসলাম, দুটি বিষয়। এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন, হায়ার জুডিশিয়ারিতেও অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে, এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন, এইটা দেখে আমরা লক্ষণে কি মনে হচ্ছে আপনার, যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান? জনাব তাজুল ইসলাম। অভাব আছে, সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন। কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে, বা আমি রাষ্ট্রের যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং কোনো ধরনের ইশারা ইঙ্গিতের বিচার, যেটা আগে হয়েছে যে আমি দাঁড়িয়ে যাব, আপনি বসিয়ে দেবেন, লোকে দেখবে, আমাদের মধ্যে খাতির নাই, এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি। বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে, এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে, সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা এই বশংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না। কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল। বিচারকরা পদত্যাগ করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। যে আগের সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন, ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন, সীমান্তের 10 কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক রায় দিয়েছেন, এমন বিচারকরা ছিল তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল, তাদেরকে সরাতে হয়েছে, এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল। সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা, এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো, কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ, এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি। এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে তাড়াহুড়া করে যেটা করতে হয়েছে। এখানে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে কোনো রকমের ঘাটতি দেখছি না। প্রত্যেকে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপার। জনাব তাজুল ইসলাম, প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন? মানে তিনি কি সবকিছু ঠিক করেন? মানে কোন মামলা করা হবে, কাকে জামিন দেওয়া হবে, কে বিচারকের নিয়োগ করা হবে, যেটা আসলে তার ঠিক করার কথা না। বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজহার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুলই কি সবকিছু ঠিক করছেন? অ্যাবসলিউটলি নট। আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি, আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনোই ইন্টারফেয়ার করেন, এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা
করা আইনসঙ্গত মনে করবেন, ভালো করবেন, সেটা আপনি করবেন। আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে। ওনাকে ডিকটেট করার প্রশ্নই ওঠে না, এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিকটেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই। এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক, আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক, বিচার বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক, এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো যে লোকটার সাথে আমি কাজ করছি, আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারের কোনো কাজ তো দূরে থাকতে, যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার, তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন, এটা ডাহা মিথ্যা কথা। আমি মনে করি যে এটা সঠিক নয়। দুটি বিষয়ে আপনার থেকে আরো একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা, তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন, অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটা কঠিন কাজ, বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা। যাই হোক, কিন্তু দুটি বিষয় যে বিডিআর মানে পিলখানা হত্যা তদন্ত যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা, তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে, সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না। আমরা এই প্রসঙ্গে আমি একটু বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আরেকটু বেশি করে শুনতে চাইবো, যে এটাকে আসলে কমিশন করা দরকার ছিল, থাকলে এটা কিসের জন্য কমিশন, এটা আমরা এবার একটু শুনবো। আমরা আসছি আপনার কাছে, আমরা একটু বেরিয়ে রাসনাইম আমার কাছে যাই। আর তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে 3 মাস আত্মগোপন রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, আমি একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করে যে হাইকোর্টের রায় এবং যেটা গণভোটে ফেরা, সেটা সম্পর্কে একটু আপনার মত, আমি আশা করছি যে আপনি আজকে মানে এখন শুনতে পাচ্ছেন, আজকে অনেক এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী, আপনি জানেন যে সংশোধনের 2টি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে হাইকোর্ট বাতিল করেছে। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরও 4টি ধারা বাতিল করেছে আদালত। আমার প্রশ্নটি একটু এরকম যে এরকমটা তো আমরাও চেয়েছিলাম, ডক্টর ইউনূস সাহেবও চেয়েছিলেন, সম্ভবত তার ক্যাবিনেটও চেয়েছিলেন, কোর্টও চাচ্ছেন। এই যে আমাদের চাওয়া, বিশেষ করে আমাদের চাওয়া না, যিনি চেয়ারে বসে থাকেন তার চাওয়াটার সঙ্গে যে আদালতের চাওয়াটা মিলে যায়, এটা কি কাকতালীয় নাকি মানে এটা কিরকম, নাকি এটা যৌক্তিক? কারণ এই কোর্টেই তো আমরা একই কোর্টে তো আমরা এটা বাতিল হতে দেখছি। এটা আবার একই কোর্ট, একই হাইকোর্ট ডিভিশনের না, মানে যে বেঞ্চের সামনে এই রায়টা এসেছে, বেঞ্চ একই না। এবং 5 অগস্টের আগে আমাদের বিচার বিভাগের যে অবস্থা ছিল, এখন কিন্তু বিচার বিভাগের সেই অবস্থা না। সো আমি এখানে আপনার প্রশ্নটার উত্তরটা দেই আগে। প্রথমত হচ্ছে যে এই পঞ্চদশ সংশোধনী কি করলো, এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রথম আমাদের সংবিধানে আসলো কিভাবে? এটা আসলো 13th সংশোধনীর মাধ্যমে, 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং আপনার মনে আছে এই 13th সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল। পুরো দেশের সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল। এরকম ব্রড পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো, কিভাবে হলো? বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে। প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে, জাস্টিস খায়রুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়িঘড়ি করে, এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ডবারের মতো। এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী। এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে সংশোধন করার। এই ক্ষমতাটার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস, এই ক্ষমতার অপব্যবহারের হচ্ছে পঞ্চদশ সংশোধনী। সো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা একেবারে যৌক্তিক, এটা অনেক আগে করা উচিত ছিল। এটা তো পাশই করার কথা না, কারণ এটা আমাদের সংবিধানের পুরো চরিত্রটাকেই তো পাল্টে ফেলে। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শুধু
একজনের চাওয়া না, এটা সবার চাওয়া না, ছিল। কিন্তু এটা যখন বাতিল হয়েছে, খালেদ ভাই একটু বলেনি, জি। বাতিল হয়েছে কিন্তু ইউনিল্যাটারালি। Alright. তখন পার্লামেন্টেও আওয়ামী লীগের রাজত্ব ছিল, ওইরকম একটা পরিস্থিতিতে তড়িঘড়ি করে এটাকে বাতিল করা হলো। So, এটা তো কারো চাওয়া ছিল না, আওয়ামী লীগের চাওয়া ছাড়া, এবং দ্যাট টু যাতে ওনারা ক্ষমতায় টিকে যেতে পারেন, ক্ষমতাটা বহাল রাখার জন্য না, এসেনশিয়ালি। না, কিন্তু মিনিস্টার ইমাম, মানে কোর্টের কাছে, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জি। মানে কোর্টের কাছে তো প্রশ্নটা ছিল যে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেটা যেহেতু রিপ্রেজেন্টেটিভ টাইপ, সেহেতু কখনো এটা মানুষের রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু থাকতে পারে কিনা, বা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। তো কোর্টের তো এখানে আর কিছু করার ছিল কি? ওকে তো প্রশ্নই করা হয়েছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কি অনির্বাচিত বা যারা জনপ্রতিনিধি না তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা, রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা, 1 মিনিটের জন্য পারে কিনা, 5 দিনের জন্য পারে কিনা। তো ওইটার মধ্যে আর কি বলবে, মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সংবিধান কাঠামো সেটাতে আপনি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে? আসলে এখানে আমি বলি, এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন, এটা একটা আর্গুমেন্ট যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য এই পঞ্চদশ সংশোধনী থেকে, কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট। তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি। তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত। তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি, ফেয়ার, অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া, এবং তাদের সময়সীমাটাও সীমিত, 3 মাস। তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না, তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি, ফেয়ার ইলেকশন। এবং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি আপনি তুলনা করেন দলীয় সরকারের অধীনে যে গত 3টা নির্বাচন হয়েছে, এটা তো তুলনাও করা যায় না। নির্বাচন যদি ফ্রি, ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কিভাবে বলি? এই নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি। সো নির্বাচনটা ফ্রি, ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্রিটিক্যাল। আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে, মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রালি লিঙ্কড আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং শুধু আমি যে অ্যাবস্ট্রাক্ট কথা বলছি, একাডেমিক কথা বলছি তা না, আমাদের লিভড এক্সপিরিয়েন্স। আপনি গত 3টা নির্বাচন দেখেছেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2টা নির্বাচন দেখেছেন। এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছে গণতন্ত্রের জন্য, কোনটা কাজ করছে না। সো আমার তো মনে হয় 100% যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনীর এই প্রভিশন গুলো বাতিল করার পেছনে। ওকে, আমি জনাব তাজুল ইসলামের কাছে ফিরি। রাশনা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে ফিরি। আমি এই প্রশ্নটাই, এই পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় এবং সেটা আসলে নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন, এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই, যদি এখন পঞ্চদশ সংশোধনী, মানে সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, মানে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয়, আপনি আবার আগের সিস্টেমে চান কিনা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি? কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পদটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম? আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে, যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। জনাব তাজুল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার 1 মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। দিস ইজ নাম্বার 1। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন, আমাদের সংবিধান কি জনগণের ইচ্ছা আর অভিপ্রায় কি আর কি রকম বলছে? আছে। এই যে যেমন ধরেন এই যে বিপ্লব,
যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে, এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে, 5ই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে, জনগণ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আমাদের সবারই মনে আছে, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে।